আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর 2025। বাংলাদেশের ইতিহাসে 16ই ডিসেম্বর বিজয় দিবস। কিন্তু এই বিজয় দিবসে আরও একটি বিজয়ের মতো উচ্ছ্বসিত উল্লসিত ঘটনা হয়ে গেল। সেটা হলো বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে সব থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে যারা আছে, জামাত ইসলাম, এনসিপি বা এই ধরনের রাজনৈতিক সংগঠনগুলো যারা সর্ব অগ্রে আছে, মাত্র বিএনপি বাদে, বিএনপি সেখানে যায়নি, তারা সম্মিলিত জোটের একটি বিক্ষোভ মিছিল বা একটি সমাবেশ আহ্বান করেছিল এবং সেখানে সবাই গিয়েছে। তারা একটি শপথ বাক্য পাঠ করিয়েছে যে ভারতের বাইরে থেকে, ভারত বিরোধী অবস্থান থেকে তারা রাষ্ট্রের সম্পূর্ণ স্বকীয় ধারায় বাংলাদেশি রাজনৈতিক কালচারাল ভিত্তিক একটি দেশ গঠনে সম্পূর্ণ প্রস্তুত। এবং মজার ব্যাপার হলো, মজহার সাহেব সেখানে থেকেও তিনি হাত উত্তোলন করেননি, অর্থাৎ ভারতের বিরুদ্ধে যে শপথ গ্রহণ হচ্ছে তিনি সেখানে হাত উঁচু করে সেই শপথে অংশগ্রহণ করেননি। আর একটি রাজনৈতিক সংগঠনই সেখানে যাননি, যদিও এটি সরাসরি প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন। সেখানে যাননি বিএনপি আসন মূলধারায়। জুলাই আগস্টে আন্দোলনের পরই আপনারা যারা লক্ষ্য করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপি, তিনি দ্ব্যর্থহীনভাবে কয়েকবার, একবার না কয়েকবার, অত্যন্ত নতজানু অবস্থায়, অত্যন্ত নাজুক অবস্থায়, ভয় ভীতি সন্ত্রাসের ভিতরে থেকে কোথায় যেন তার বড় ধরনের আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে তিনি বারবার একটি জিনিস অস্বীকার করে বলেছেন যে এই জুলাই আগস্টে আন্দোলনে আমাদের কোনো ভূমিকা নেই, আমরা এর সাথে জড়িত নই। অত্যন্ত ভীতু অবস্থায় দেখা গেছে তাকে, এবং নাজেহাল অবস্থায়, পরাস্ত অবস্থায়। এই অবস্থায় তিনি এই বাক্যগুলো কেন উচ্চারণ করেছিলেন? তার জলযন্ত্র উদাহরণ সম্ভবত এটাই, হাদির উপরে যে আক্রমণ। আমরা তো আসলে মূলত সাধারণ মানুষ, আমরা মিছিলের দর্শক হিসাবেই নীরব থাকি, মিছিলেও কোনো সময় থাকি বা থাকি না, থাকার মতো হয় না, বা সেই সাহসও নেই আমাদের। কিন্তু যারা মিছিলে থাকে, মিছিলের থেকে মঞ্চে গিয়ে বক্তৃতা দেয়, তারা না যতটুকুন জানে তার থেকে অধিকতর জ্ঞানবান বা জানান লোক হলো দেশের, একবার রাষ্ট্রের শীর্ষে যারা অবস্থান করে, কোনো রাজনৈতিক যারা ক্ষমতায় যাবে বা যাচ্ছে বা ছিল, এই ধরনের রাজনৈতিক সর্বোচ্চ উচ্চের নেতারা, যেমন সবচেয়ে শক্তিশালী ঘাঁটি সেনাবাহিনীর, সেখানে হয়তো সেনাপ্রধান অনেক কিছু জানেন, রাষ্ট্রের যে প্রধান তিনি জানেন, রাষ্ট্রের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তিনি জানেন, বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো থাকে তাদের প্রধানরা জানেন, বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠনগুলো থাকেন, যারা ক্ষমতায় যাক বা না যাক, ক্ষমতার কাছাকাছি যারা থাকে, তারাও হয়তো জানেন যে উপর পর্যায়ে কোন ধরনের ঝড়, ভয়ভীতির কাজ এবং কাদের তর্জনী গর্জনী এই রাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কাদের চোখরাঙ্গানি, কাদের শাসন শোষণ এই রাজনৈতিক দলগুলোর উপর দিয়ে যাচ্ছে বা রাষ্ট্রের উপর দিয়ে যাচ্ছে। মূলত রাজনৈতিক দল থাক, সংগঠন থাক, যাই থাক না কেন, তারা তাদের মতো করে সম্পূর্ণ দায়িত্বই রাষ্ট্রের হয়ে হয়তো পালন করতে পারে না। এর পিছনে কি, এর পিছনে কারা, কোন ধরনের শক্তি থাকে? সেটা কি আন্তর্জাতিক চাপ থাকে নাকি প্রতিবেশী রাষ্ট্রের চাপ থাকে? ফখরুল সাহেব কেন বারবার এই কথাটাই বলছিলেন যে আমরা এর সাথে জড়িত নই? অন্তত ফখরুল সাহেব একটু আঁচ করতে পেরেছিলেন যে এই ধরনের ঘটনার সাথে, অর্থাৎ এটা ছিল সম্পূর্ণ ভারত বিরোধী একটি আন্দোলন। যেহেতু আওয়ামী লীগের এখন একেবারে প্রমাণিত, একেবারে 100% অ্যাপ্রুভাল যে পুরো আওয়ামী লীগ
সরকার আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনই ভারতের সেকেন্ড পলিটিক্যালি বা পররাষ্ট্র নীতির ফার্স্ট টার্গেট হলো বাংলাদেশ। এবং এদেশে সরকার থাকবে, রাষ্ট্র থাকবে, জনগণ থাকবে, কিন্তু পুরা কর্তৃত্ব যেই ক্ষমতায় আসুক তাদের হাত দিয়ে হইতে হবে, তাদের আঙুলের ইশারায় হইতে হবে। এটা প্রমাণিত। তার কারণ আওয়ামী লীগের মেন কনভয় বলতে যেটা বুঝি, একেবারে মেন কনভয় কিন্তু ভারতে এখন পুরা যে ট্রেনের ইঞ্জিন সহ বগি টগি চাকা টাকা সহ কিন্তু সব ভারতে, যেটা পরে আছে উচ্ছিষ্ট। এরা রাজনীতির মানে কি বলবো, খোসা খোলস, ভিতরের কুসুম চলে গেছে, খোলস শরীর থেকে খুলে রেখে গেছে এদেশের সেই আওয়ামী লীগের সাধারণ জনগণ। অর্থাৎ এটা যে সরাসরি ভারতের বিরুদ্ধে একটি আন্দোলন, এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে যে কতটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে ভবিষ্যতে রাষ্ট্রই পড়ুক, রাজনৈতিক দল পড়ুক, বা যে কোনো রাজনৈতিক দলের শীর্ষস্থানের নেতারা পড়ুক, এই ইঙ্গিতটি অন্তত ফখরুল সাহেব আজ করতে পেরেছিলেন যে খুব দূরে নয় একটি ভবিষ্যৎ আসবে যেখানে প্রাণহানির মতো সংঘাত বাংলাদেশের মুখোমুখি হবে। এবং তার প্রথম হিট হাদির উপর হয়েছে। এই হিট থেকেই হয়তো ফখরুল নিজে বাঁচতে চেয়েছেন বা তাদের দলের কর্মীদেরকে বাঁচাতে চেয়েছেন। আপনারা লক্ষ্য করেন বিএনপি কিন্তু একেবারে নিরাপদ একটি অবস্থানে আছে, এখন কোনো ঝুঁকিতে নাই। তারা সম্পূর্ণভাবে একটি খাঁচার ভিতরে নিরাপদ জোন তৈরি করে নিয়েছেন ইদানিং। এবং বলা চলে হাদির উপর আক্রমণ হওয়াতে মির্জা আব্বাসের উপরে মানুষের যে একটি জনরোষ তৈরি হয়েছিল, এখানেও পলিটিক্যালি হয়তো আমরা যেটা দৃশ্যমান দেখছি যে ছেলেটাকে টার্গেট, মানে যে ছেলেটাকে ফোকাসে আনা হয়েছে, দেখানো হচ্ছে হাদির পাশে বসা ছিল, কিন্তু এই ছেলেটাকে হাদির কাছে সে স্বেচ্ছায় গেল। তার পিছনে বড় ধরনের খুব প্ল্যানিংভাবে বড় ধরনের একটি টেবিল ওয়ার্ক হয়েছে, কাজ হয়েছে। তাদের নির্দেশনা থেকে শুরু করে একবার সেফ এক্সিট, দেশ থেকে বের হওয়া পর্যন্ত যদি যেয়ে থাকে, বড় ধরনের একটি শখ এর ভিতরে কাজ করেছে। এবং এই কাজের সাথে তো এদেশের মানুষই জড়িত। আমি একটু আগে একটি ভিডিওতে বলছিলাম যে এত বড় একটি ঘটনা ঘটল এদেশে, আর রাষ্ট্র নীরব নিশ্চুপ হয়ে দেখলো। সেই মানে কি বলবো, 5ই আগস্ট শেখ হাসিনা পালানো যাবার পরেও কিন্তু 1-2 মাস ধরে তারা ধীরে 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 এদেশ থেকে বের হয়ে গেছে। পুরা রাষ্ট্র একটি সার্কাস দেখার মতো, অত হতবিহ্বল যে কি হয়ে গেল। তার সামনে দিয়ে এই বড় ধরনের একজন স্বৈরশাসকের বড় একজন ব্যক্তি হয়তো হাঁটি চলে গেছে, সে এতটাই বিহ্বল হয়ে পড়েছে যে তাকে অবজার্ভ করতে পারেনি, তাকিয়েছিল তার দিকে কিন্তু দেখতে পায়নি, বুঝতে পারেনি এই সেই লোক আমার সামনে দিয়ে ভারতে হেঁটে চলে গেল। ঠিক বর্তমানটাও সেরকম। রাষ্ট্র পুরা 16-17 কোটি মানুষ তাকিয়ে দেখলো 3টি বড় বড় বিমান, নৌ সেনা, এত পুলিশ, এত আনসার ব্যাটালিয়ান, বড় একটা বিজিবি যেটাকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা, এত বড় একটি রাষ্ট্রের সমস্ত মেকানিজম একেবারে যেন থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল হাদির হত্যা চেষ্টাকারী সেই হামলাকারী সুন্দরভাবে কি দেশ থেকে বের হয়ে গেছে, নাকি এখানেও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এই বলে যে সে দেশের থেকে বের হয়ে গেছে, যাতে দেশীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো আর তাকে না খোঁজে, দেশের মানুষ যেন সজাগ দৃষ্টিতে কাউকে নূতন কাউকে দেখলেই না তাকায় যে এই সেই ছেলেটা কিনা। ঘটনা কোনটা? জুলকারনাইন শাহের সে এতটা নিশ্চিতভাবে যখন গুয়াহাটি যাওয়ার পরে জানালো, এই দেশে কোন পথ দিয়ে বের হয়ে যাচ্ছে সেটা কেন জানালো না আগেই? যে ছেলে এখন এই অবস্থায় আছে, এখন এই অবস্থায় আছে, সে কি এখান থেকে যাইতে যে 20 ঘন্টার মতো সময়, অত সময় লাগে না, তারপরে টোটালি 20 ঘন্টা বা 24 ঘন্টা, বলা হচ্ছে রাত 2:30টার দিকে।
তার মানে এটা 2টার সময় ঘটনা ঘটলে রাত 2:30, 4 8 আর 4 12, তো 12-13 ঘন্টার মতোই। এই সময়টার ভিতরে কি তথ্য সীমান্তে পৌঁছানো যেত না? যেই ছেলে এই পথ দিয়ে যাচ্ছে, একে ধরবার কোনো চেষ্টা কি করা হয়েছিল কিনা? দুর্বার গতিতে কোনো গাড়ি রাস্তা দিয়ে ভাঙচুর করে চালিয়ে চলে যাচ্ছে, রাস্তায় থাকা ট্রাফিক, রাস্তায় থাকা গোয়েন্দা বিভাগ কেউ কি তাকে মার্ক করতে পারলো না? ঢাকাতে হাদি আক্রান্ত হয়েছে সেই খবর বর্ডারে পৌঁছাতে কত সময় লাগে? একটি ওয়্যারলেস সেটে, একটি মোবাইলে কত সময় লাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাধ্যমে দ্রুত বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করতে? এই ঘটনাটি যে এভাবে ঘটবে বা ঘটা সহজ, এবং ভারত যা ইচ্ছা তাই যে এদেশে ঘটাতে পারে, এটা হয়তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানেন। তিনি গতবার বিএনপিতে থাকতে বিএনপির প্রতিমন্ত্রী ছিলেন, এবং এই 15-16 বছরে যে ঘাত প্রতিঘাত থেকে শুরু করে তিনি অনেক কিছু অবজার্ভ করেছেন। সরকারি দলে প্রতিমন্ত্রী ছিলেন, বিরোধী থেকে, সরকারের বাইরে থেকে, যেমন কেস কালাম, হামলা মামলা, এবং তার কাছ থেকে অবশ্যই, যেহেতু 15 বছরের যুগপৎ কোনো আন্দোলন বিএনপি তৈরি করতে পারেনি, সংগঠন করতে পারেনি, এর ভিতরে অনেকটাই ফখরুল ইসলামের অনীহা দেখা যেত। অনেক সময় লেজি টাইপ কথাবার্তা, উদাসীন টাইপ কথাবার্তা, এবং তিনি যে কথা বলছেন, কথার সাথে তার মুখে যে তিনি ওখানে উপস্থিত আছেন এটাও বোঝা যেত না। তিনি কথা বলছেন, অবচেতন মনে কথা বলে যাচ্ছেন, কিন্তু তিনি কাউকে যেন কখনো কোথাও মনে হচ্ছে কাউকে খুঁজছেন, কাউকে ফলো করছেন, অর্থাৎ তার পাশে দাঁড়ানোই হয়তো কোনো অস্ত্রধারী বলি এখন দাঁড়ানো থাকতো, তিনি তাদের চিনতেন, জানতেন যে এরা, আমি যদি অন্যভাবে কথা বলি বা অন্য কিছু করার ঘোষণা দিই, এদের দ্বারা আক্রান্ত হব। এই জিনিসগুলো তার ভিতরে বড় ধরনের একবার পরিমাপ রেখে কাজ করেছে, যার জন্য তিনি বারবারই এটাকে অস্বীকার করে গেছে যে এর সাথে আমরা জড়িত নই। অর্থাৎ ভারত ভীতি, র ভীতি পুরাই আক্রান্ত হয়েছিল মির্জা ফখরুল ইসলামের রাজনৈতিক চরিত্রে। এই জন্যই তিনি এটাকে বারবার অস্বীকার করে গেছেন। এখন হাদি আক্রান্ত হলো, হাসনাত হইতে পারে, নাহিদ সার্জিসরা যদি সেই ভূমিকার ভিতরে, সার্জিসের এখনো অবস্থান নেই, সজীব ভুইয়া তো সিদ্ধান্তহীন অবস্থার ভিতরে আছেন, মাহফুজ আলম তিনি আওয়ামী লীগের পক্ষে অনেক কথা বলে আওয়ামী লীগের একটি সফট কর্নার তৈরি করে রেখেছেন, হয়তো তিনিও আক্রান্ত হবেন না। কিন্তু হাসনাত হাদির স্থলাভিষিক্ত হয়েছেন দেখলাম, ঝুমা আজকে খুব কণ্ঠস্বরে বলছেন, ভাইয়ের অসমাপ্ত কাজ আমরা চালিয়ে যাব এবং এর দায়িত্ব আপনাদের ঘাড়ে, আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। অর্থাৎ রাষ্ট্রের হাতে তুলে দিতে চাই, এদেশের মানুষের কাছে তুলে দিতে চাই। এদেশের মানুষ কি প্রত্যেকটা মানুষই হাদি হয়ে প্রতিবাদমুখী হয়ে উঠবে? তাহলে তো রাষ্ট্রযন্ত্র থাকে না, শৃঙ্খল থাকে না। রাষ্ট্রকেই তো সরব হইতে হবে, এবং রাষ্ট্রের বড় শক্তি এদেশের মানুষ। সেই মানুষকে সাথে নিয়ে, এই মানুষের ভিতরে যদি দোহ্যাসলা থাকে, মানুষের ভিতরে যদি আবর্জনা থাকে, সেই আবর্জনা কেন কলঙ্ক মুক্ত করা হলো না? আমি আগের ভিডিওতে বললাম, কেন র মুক্ত বাংলাদেশ করার জন্য রাষ্ট্র তৎপর হয়ে উঠল না? র এর বাইরে এসে কেন তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো সক্রিয় হলো না? র এর পদচারণা না বা এজেন্টদের কি বের করা এত কঠিন না, খুব সহজ। এগুলো তো আমরা করে আসছি, তো কারা র ছিল একবার চিহ্নিত করে ফেলেছিলাম আমরা, যে কে কোন অফিসে কোন দপ্তরে কারা র এর এজেন্ট। প্রত্যেকটা ডিপ সেনাবাহিনীর ডিপ হেডকোয়ার্টারের যে হেড ক্লার্ক থাকে, সরাসরি ওকে ফলো করলে সেনাবাহিনীর অনেক কিছু কিভাবে পাস হয়ে যায় বের, আমরা ওইভাবে নিয়ে আসছি। ভারতের তথ্য তো আমরা সংগ্রহ করে আনছি, কিভাবে আনছি, আমাদেরটা আমরা কিভাবে প্রয়োগ করি, তারাও আমাদের মতো প্রয়োগ করে। সেই সব সফট কর্নারগুলো হাত দিলে তো রয়ের কারা এজেন্টে দেশে বের হয়ে যায়। সচিবালয়গুলোতে কে আছে, কোন পিয়ন আছে, কোন মালি আছে, কোন সচিবের
আপনার যে চা বানায় ওদেরকে চতুর্থ শ্রেণীর কর্মচারী বলে। কোন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবের সাথে কে কে তার অফিসে দাঁড়িয়ে থাকে, কার কাছে কে আসলো কে গেল কে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে টোলের পর বসে। এদেরকে টার্গেট করে গোয়েন্দা সংস্থাগুলো যদি তৎপর হতে 1 সপ্তাহ লাগবে রকে চিহ্নিত করে। এদেশেরই মানুষ, তারা তারা এদেশেরই মানুষ। সরাসরি আইনগত কোনো ভিত্তি না পেলে কাউকে টার্গেট করা বা ক্ষতির ভিতরে ফেলা ঠিক নয়, কিন্তু তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সার্চে রাখলে তাদের পিছনে অবজারভেশন যে অত্যাধুনিক প্রযুক্তি বিগত শেখ হাসিনা এদেশে এনে রেখে গেছে, এই প্রযুক্তির সঠিক ব্যবহার করলে রমুক্ত বাংলাদেশ গড়তে 1 মাস সময় লাগবে মাত্র। 1 মাসের ভিতরে এদেশের রয়্যাল এজেন্ট কারা, দ্বিনাগরিক কারা, বাংলাদেশের নাগরিক ভারতে তাদের বাড়ি আছে, বের করতে কি বেশি খুব সময়? বেনাপোল বা স্থলবন্দর যেগুলো, কারা 2-3 মাস পর পর ভারতে যাওয়া আসা করে, সেখানে লিস্ট থাকে না? আসলে রাষ্ট্রের সদিচ্ছা থাকতে হবে, এবং এই সদিচ্ছাটা আসেই হলো সাহসী রাজনৈতিক নেতাদের দ্বারা। লোভহীন, যারা লোভে রাজনীতি করতে না, প্রকৃতপক্ষে দেশের হয়ে সাহসী রাজনৈতিক নেতাদের পদচারণা ঘটাতে হবে রাজনীতির ভিতরে। এদেশের রাজনীতির নামে যে একটি অঙ্গন আঙ্গিক গড়ে উঠেছিল, একেবারেই নষ্ট একটি জগৎ, নষ্টামিতে ভরা, রাজনীতির নামে ভণ্ডামিতে ভরা ছিল ওই ক্ষেত্রটা। ওই জায়গাটাই পরিষ্কার করতে হবে আমাদের, যদি রাষ্ট্রকে পরিষ্কার করতে হয়। প্রকৃতপক্ষে রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে দেশকে আনতে হলে রাজনীতি কারা করে তাদের চরিত্রকে একেবারে রাষ্ট্রের ক্রাইটেরিয়া থাকা উচিত। ঋণ খিলাপি থেকে শুরু করে, সম্পদের হিসাব থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, সমস্ত তার সিভি তৈরি করে অন্তত প্রয়োজনে নির্বাচন কমিশনের হাতেই সেটা থাকা উচিত, যে কারা কি দিয়ে শুরু করেছিল, কত বছর পরে তারা কোন পর্যায়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এই রাজনীতি করে। এদেরকে রাজনীতি থেকে দূরে ঠেলে দিতে হবে রাষ্ট্রকেই। জনগণকে তো এরা টাকা দিয়ে কিনে নেয়, জনগণ পারবে না। রাষ্ট্রকে সজাগ থাকতে হবে, রাষ্ট্র কোন ধরনের ব্যক্তিকে দিয়ে রাজনীতি করাবে, কোন ধরনের ব্যক্তিকে দিয়ে রাজনৈতিক অঙ্গনে অবকাঠামো সৃষ্টিতে রাষ্ট্রের কে শক্তিশালী করবে, সেটা রাষ্ট্রের পলিসির ভিতরে আনতে হবে। না হলে রাষ্ট্র এই ধরনের বিভ্রান্তই হবে। জনগণ ভোট দিতে পারে, জনগণ 5ই আগস্ট, জুলাই আগস্ট তৈরি করতে পারে, কিন্তু রাষ্ট্রের দায় দায়িত্ব তো সর্বশেষে যাইয়ে রাষ্ট্রকেই নিতে হবে, যে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে একটি সুশিক্ষিত জ্ঞানী প্রেমিক মেধাদের মতো মানুষ দিয়ে, অন্তত ফখরুলদের মতো ভীতু কাপুরুষ দিয়ে। পররাষ্ট্র বা বাইরের রাষ্ট্রের ধমকিতে যারা ভয় পায়, ভীতু, যারা বাইরের রাষ্ট্রের তর্জনের দিকে তাকিয়ে থাকে, বাইরের রাষ্ট্রের চোখ রাঙানিকে ফলো করে নিজের ভিতরে কম্প্রোমাইজ করে, যারা বাইরের রাষ্ট্রের সিদ্ধান্ত নিজের ভিতরে বহন করে রাষ্ট্রের উপরে চাপিয়ে দেয়, এই ধরনের রাজনৈতিক নেতারা কোনোদিনও রাষ্ট্রকে সংস্কার করে সঠিক জায়গায় আনতে সক্ষম হবে না। রাষ্ট্র যেমন একটি শক্তিশালী ভূমি, জনগণ সম্পদে ভরপুর, তেমনি তার সেটাকে ধারণ করবার মতো সর্বোচ্চ শক্তিশালী সাহসী মানুষদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনয়নের জন্য উঠে দাঁড়াতে হবে। ফখরুলদের মতো বা এই ধরনের ভীতু কাপুরুষদের মতো লোক দিয়ে রাজনীতি চলে না, এদের দিয়ে হোটেলে রান্না করানো যায়। আসসালামু আলাইকুম।